প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার একেএম আরিফুল ইসলাম, সার্জারি বিশেষজ্ঞ হিসেবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। আজকে আমাদের আলোচনার বিষয় কোলোনোস্কোপি। কোলোনোস্কোপি কী জিনিস? কোলোনোস্কোপি একটি পরীক্ষা যেটার মাধ্যমে একটি সরু এবং নমনীয় নল পায়ুপথ দিয়ে প্রবেশ করানো হয় এবং এটার মাধ্যমে আমাদের পরিপাকতন্ত্রের সবচেয়ে শেষের অংশ, যেটাকে বৃহদান্ত্র বলে, সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেইখানে রোগ নির্ণয় করা হয় এবং ক্ষেত্র বিশেষে তার চিকিৎসাও করা হয়ে থাকে। কোলোনোস্কোপির মাধ্যমে সাধারণত রেকটাম, সিগময়েড কোলন, ডিসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, অ্যাসেন্ডিং কোলন, সিকাম এবং কোনো ক্ষেত্রে আইলিয়ামের শেষ অংশ পর্যন্ত দেখা যেতে পারে। কোলোনোস্কোপি সাধারণত শর্ট কোলোনোস্কোপি অথবা ফুল কোলোনোস্কোপি বলা হয়ে থাকে। শর্ট কোলোনোস্কোপির ক্ষেত্রে আমরা সাধারণত রেকটাম এবং সিগময়েড কোলন এর মতো 60 সেন্টিমিটার পর্যন্ত দেখে থাকি, আর ফুল কোলোনোস্কোপির ক্ষেত্রে আমরা একদম সিকাম এবং আইলিয়াম পর্যন্ত দেখে থাকি। কোলোনোস্কোপি জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে করা যায়, রোগীকে ঘুম পাড়িয়ে করা যায়, অথবা কোনো ক্ষেত্রে রোগীকে ব্যথানাশক ইনজেকশন প্রয়োগ করার মাধ্যমেও কোলোনোস্কোপি করা সম্ভব হয়ে থাকে। তো আসুন আমরা জেনে নেই কোলোনোস্কোপ জিনিসটা আসলে কি। কোলোনোস্কোপ একটা যন্ত্রের অংশ যেটা সরু এবং নমনীয় নল থাকে, যেটা 1.5 থেকে 2 মিটার লম্বা হয়ে থাকে এবং এটার ডায়ামিটার 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। এটাতে বেশ কিছু অংশ থাকে। এটার মধ্যে প্রথমে যেটা থাকে একটি মনিটর, সেটার সাথে সংযুক্ত একটি কম্পিউটার ডিভাইস থাকে, যেটার মাধ্যমে আমরা মলদ্বারের ভিতরের অংশ এন্ডোস্কোপের মাধ্যমে দেখতে পাই। এই নলের সাথে আমাদের মূল যে যন্ত্রটি সেটা লাগানো থাকে। এটার সাথে সাথে সাকার টিউব এবং সাকশন ডিভাইস এবং কোনো ক্ষেত্রে ডায়াথার্মি ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে এবং কম্পিউটারে ভিডিও রেকর্ডিং এবং ছবি তোলার ব্যবস্থা থাকে। যখন কোনো রোগীকে জেনারেল অ্যানেস্থেসিয়ার মাধ্যমে কোলোনোস্কোপি করা হয়ে থাকে, তখন সেই ক্ষেত্রে অ্যানেস্থেসিওলজিস্ট উপস্থিত থাকেন এবং সেইখানে একটি অ্যানেস্থেসিয়া মেশিন থাকে। কোলোনোস্কোপি পরীক্ষাটি একজনে করা যায় অথবা 2 জনের সহায়তাও করা যেতে পারে। কোলোনোস্কোপ যে যন্ত্রটি, সেটি যে প্রধান অংশ, এটা কন্ট্রোল হেড, সেখানে ছোট এবং বড় 2টি চাকার মতো অংশ থাকে, যেটি ঘুরিয়ে এই কোলোনোস্কোপের যে টিউব আছে, ইনসারশন টিউব, সেটাকে উপরে নিচে অথবা ডানে বামে ঘোরানো যায়। এইভাবে পায়ুপথ থেকে শুরু করে আমরা আস্তে আস্তে সিকাম এবং টার্মিনাল আইলিয়াম পর্যন্ত চলে যেতে পারি। এরপরে যে অংশটি থাকে একটি লম্বা নলযুক্ত নমনীয় টিউব, সেটার মাথায় ক্যামেরা সংযুক্ত থাকে, ক্যামেরার সাথে লাইট সোর্স থাকে এবং সাকশনের জন্য ছিদ্র থাকে এবং যে টিউবটি থাকে এই টিউবের পাশ ঘেঁষে আরও একটি ছিদ্র পথ থাকে, যেটা দিয়ে ইনভেসিভ প্রসিডিওর করার জন্য বায়োপসি ফরসেপ এবং ক্ষেত্র বিশেষে ডায়াথার্মি অথবা পলিপেক্টমি করার জন্য স্নেয়ার পাস করা যেতে পারে। আসুন আমরা এখন জেনে নেই আমরা কখন কোলোনোস্কোপি করব। কোলোনোস্কোপি করার অন্যতম প্রধান কারণ হচ্ছে পায়ুপথ দিয়ে রক্তপাত। কোনো রোগীর যদি অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে কোলোনোস্কোপি করার প্রয়োজন হতে পারে। কারো ক্ষেত্রে মল ত্যাগের অভ্যাসের যদি পরিবর্তন হয়ে যায়, দেখা যায় দীর্ঘমেয়াদী পাতলা পায়খানা অথবা খুব কোষ্ঠকাঠিন্য হচ্ছে, সেই ক্ষেত্রে কোলোনোস্কোপি করা যেতে পারে। এছাড়াও আরও যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তার ওজন কমে যাচ্ছে অথবা মল ত্যাগের ক্ষেত্রে ব্যথা হচ্ছে অথবা মিউকাস জাতীয় পদার্থ পায়ুপথের সাথে বের হচ্ছে, সেই ক্ষেত্রে কোলোনোস্কোপি করা যেতে পারে। এছাড়াও বিশ্বব্যাপী 40 থেকে 50 বছর বয়স্ক রোগীদের ক্ষেত্রে কোলোনোস্কোপি একটা স্ক্রিনিং টেস্ট হিসেবে করা হয়। এটার মাধ্যমে কোলোরেক্টাল যে ক্যান্সারগুলো থাকে সেগুলো খুব আর্লি ডিটেকশন করা যায় এবং এটা প্রিভেনশন এবং ট্রিটমেন্ট করা যায়। এছাড়া ইনফ্লামেটরি বাউল ডিজিজ এর ক্ষেত্রেও কোলোনোস্কোপি করা হয়ে থাকে। আর কোলোনোস্কোপির মাধ্যমে আমরা রেকটাল আলসার বা রেকটাল পলিপও নির্ণয় করতে পারি। কোলোনোস্কোপি কথাটি শোনা মাত্র অনেক রোগীরা প্রশ্ন করেন, এটা কি অনেক ব্যথা হবে অথবা এটাতে কি অনেক অস্বস্তি হবে? আমাদের দেশের যে রোগীরা সাধারণত আসেন, তারা খুবই সংকোচ বোধ করে থাকেন, অনেকে ব্যথার ভয় পেয়ে থাকেন, যেই জন্য আসলে কোলোনোস্কোপিটা করতে চান না। আমি প্রথমেই বলবো, কোলোনোস্কোপি করার বিভিন্ন পদ্ধতি আছে। এখন যে আধুনিক কোলোনোস্কোপি মেশিন, এটা খুবই নমনীয়, এটার মাধ্যমে ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম। রোগীকে যদি কোলোনোস্কোপির পূর্বে সঠিকভাবে কাউন্সেলিং করা হয় এবং সেই কাউন্সেলিং করার পরে তাকে যদি উপযুক্ত প্রস্তুতি নেওয়া হয় এবং কোলোনোস্কোপটা
যদি ব্যথানাশক ওষুধ অথবা অ্যানেস্থেটিক জেলি এগুলো ব্যবহার করে করা হয় তাহলে সেই ক্ষেত্রে ব্যথা হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি কোনো রোগী থাকেন তারপরেও ব্যথা বা সংকোচ অনুভব করেন, সেই ক্ষেত্রে তাদেরকে ঘুম পাড়িয়ে করার ব্যবস্থা আছে, অথবা একেবারেই যদি তারা কোঅপারেট না করেন সেই ক্ষেত্রে আসলে অজ্ঞান করে বা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়েও কোলোনোস্কোপি করা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে আসলে কোলোনোস্কোপি করা সম্ভব হয়ে থাকে না। সেই ক্ষেত্রগুলো যেরকম কোনো রোগী যদি কোলোনোস্কোপি করতে রাজি না হন, আসলে তার ক্ষেত্রে তো কোলোনোস্কোপি করা সম্ভব না। আবার কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় বড় এক ধরনের টিউমার হয়ে বায়ুপথ পুরোপুরি বন্ধ করে দিয়েছে, সেই ক্ষেত্রে কোলোনোস্কোপ আসলে প্রবেশ করানো সম্ভব হয়ে থাকে না। কোনো রোগী যদি এমন কোনো রোগে আক্রান্ত হন যেটার কারণে উনি তার ফিটনেস হারিয়ে ফেলেন, যেরকম এন্ড স্টেজ লিভার ডিজিজ অথবা এন্ড স্টেজ রেনাল ডিজিজ, এমনকি তার যদি রিসেন্ট মায়োকার্ডিয়াল ইনফ্র্যাকশন এর হিস্ট্রি থাকে, যেরকম 6 সপ্তাহের মধ্যে যদি তার বৃহদান্ত্রে কোনো অপারেশন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসলে কোলোনোস্কোপি করা সম্ভব হয়ে থাকে না। কোনো পেশেন্টের যদি তীব্র মাত্রায় বৃহদান্ত্রে প্রদাহ থাকে, সেই ক্ষেত্রে আসলে আমাদের কোলোনোস্কোপ করাটা সম্ভব হয় না। কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় অ্যাকিউট ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন থাকে অথবা কারো পারফোরেশন থাকে, সেই ক্ষেত্রেও কোলোনোস্কোপি করা সম্ভব হয়ে থাকে না। কোলোনোস্কোপি করতে গেলে যে সমস্যাগুলো সাধারণত হয়ে থাকে, দেখা যায় রোগীর পেট একটু ফাঁপা ফাঁপা লাগে, রোগীর লুজ মোশন হতে পারে, কারো ক্ষেত্রে বমি ভাব বা বমি হতে পারে। কোনো রোগীর যদি বায়োপসি বা পলিপেক্টমি করা হয়ে থাকে, সেই ক্ষেত্রে অল্প বিস্তর রক্তপাত হয়ে থাকতে পারে, অথবা কারো ক্ষেত্রে বড় ধরনের কমপ্লিকেশন বা জটিলতা, যেরকম খাদ্যনালী ফুটা হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে রোগীদেরকে দ্রুততম সময়ের মধ্যে সার্জারি বিশেষজ্ঞের কাছে শরণাপন্ন হতে হবে। কোলোরেক্টাল ক্যান্সার পৃথিবীতে ক্যান্সার মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ। তাই আমরা যদি কোলোনোস্কোপি যখন ডাক্তার সাহেবরা বলেন আমরা করি, তাহলে এই যে কোলোরেক্টাল ক্যান্সার এটা অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা সম্ভব, এবং কোনো ক্ষেত্রে এটা আর্লি স্টেজে ডায়াগনোসিস করে রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব। সেই ক্ষেত্রে রোগীর লাইফ এক্সপেক্টেন্সি অনেক বেড়ে যায়, মানে সে বেশি দিন বেঁচে থাকে। কোলোনোস্কোপি নিয়ে আমরা যে সংকোচ বোধ করি সেটা পরিহার করে উন্নত বিশ্বের ন্যায় আমরাও 40 বা 50 বছরের পর থেকে সবাইকে যদি কোলোনোস্কোপির আওতায় আনতে পারি এবং এই বিষয়ে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে কোলন বা রেকটাল ক্যান্সারে রোগীদের মৃত্যুর হার আমরা কমিয়ে আনতে পারবো এবং তাদের যে লাইফ এক্সপেক্টেন্সি বা জীবন ধারণের যে সময় সেটা বৃদ্ধি করা সম্ভব। আশা করি সবাই সচেতন হবেন। আজকে এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।